আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। 1/4 শান্তিরক্ষী কমাচ্ছে জাতিসংঘ, ঝুঁকিতে বাংলাদেশ। তহবিলের তীব্র সংকটের কারণে জাতিসংঘ আগামী মাসগুলোতে বিশ্বজুড়ে তাদের 9টি শান্তিরক্ষী মিশনে 1/4 শান্তিরক্ষী কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে ঝুঁকির মুখে পড়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা। এই সিদ্ধান্তের ফলে প্রায় 13 থেকে 14 হাজার শান্তিরক্ষী ও পুলিশ সদস্যকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের অন্যতম শীর্ষে অবদানকারী দেশ হিসেবে বাংলাদেশ উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এরপর জানাবো সাইবার হামলার শঙ্কায় বিমানবন্দরে সতর্কতা জারি। লন্ডনে হিথ্রো, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দরে সাইবার হামলার পর এবার বাংলাদেশে সব আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ বিমানবন্দরে সাইবার সুরক্ষা নড়েচড়ে বসেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক এর অংশ হিসেবে গত সপ্তাহে সতর্কতা জারি করেছে। বেবিচক বলা হয়েছে, আজ থেকে যেন আরও শক্ত পাসওয়ার্ড ব্যবহার করা হয় এবং ফিশিং লিঙ্কে কোনোভাবেই ক্লিক করা যাবে না। এদিকে শেখ হাসিনার সঙ্গে 5 উপদেষ্টা হাত মিলিয়েছে বলেন রাশেদ খান। শেখ হাসিনার সঙ্গে 5 জন উপদেষ্টা হাত মিলিয়েছে এবং তারা শেখ হাসিনার সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ রাজধানীতে ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জানাবো শাপলা না দিলে বাদ দিতে হবে ধানের শীষ, বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, নির্বাচন কমিশনের সামনে দুটো পথ খোলা আছে। শাপলা প্রতীক দিতে হবে, অন্যথায় প্রতীকের তালিকা থেকে ধানের শীষ, সোনালী আঁশও বাদ দিতে হবে। এবং সর্বশেষ জানাবো প্রথম বিলিয়নিয়ার ফুটবল হিসেবে খ্যাতির চূড়ান্ত পর্যায়ে ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবল তারকাদের মধ্যে সব থেকে বেশি আয় সম্পদ ক্রিস্টিয়ানো রোনালদোর। নতুন তথ্য, 40 বছর বয়সী এই পর্তুগিজ ফুটবলার ইতিহাসে প্রথম বিলিয়নিয়ার খেলোয়াড়। এমনিতেই তথ্য জানিয়েছে ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইন্ডেক্স। আল নাসর তারকার মোট সম্পদের পরিমাণ 110 কোটি মার্কিন ডলার বা 1.4 মিলিয়ন বাংলাদেশি মুদ্রায়, যা 17,054 কোটি টাকার বেশি। 2002 থেকে 2023 সাল পর্যন্ত রোনালদোর বেতন পাবন 55 কোটি ডলারের বেশি উপার্জন করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। 1/4 শান্তিরক্ষী কমাচ্ছে জাতিসংঘ, ঝুঁকিতে বাংলাদেশ। তহবিলের তীব্র সংকটের কারণে জাতিসংঘ আগামী মাসগুলোতে বিশ্বজুড়ে তাদের 9টি শান্তিরক্ষী মিশনে 1/4 শান্তিরক্ষী কমানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন। এই সিদ্ধান্তের ফলে প্রায় 13 থেকে 14 হাজার শান্তিরক্ষী ও পুলিশ সদস্যকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। জাতিসংঘের শান্তিরক্ষী কার্যক্রমে অন্যতম শীর্ষ অবদানকারী দেশ হিসেবে বাংলাদেশ উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করা সত্ত্বে জানান, আমাদের মোট শান্তিরক্ষী সৈন্য ও পুলিশের প্রায় 25%কে তাদের সরঞ্জাম সহ দেশে ফিরিয়ে আনতে হবে। জাতিসংঘের এই সিদ্ধান্তের মূল কারণ, সংস্থাটির সবথেকে বড় দাতা দেশ যুক্তরাষ্ট্র অর্থায়ন অনিশ্চিত হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রে জাতিসংঘের শান্তিরক্ষা তহবিলের প্রায় 26% একাই যোগান দিয়ে থাকে, আর চীন রয়েছে দ্বিতীয় অবস্থানে
প্রায় 24% দিয়ে থাকে চীন। জাতিসংঘের হিসাব অনুযায়ী চলতি বছরে 1 জুলাই নতুন অর্থবছর শুরু হওয়ার আগে যুক্তরাষ্ট্রের কাছে সংস্থাটির $1.5 বিলিয়ন বকেয়া ছিল। নতুন বকেয়া যুক্ত হয় বর্তমানে পাওনার পরিমাণ দাঁড়িয়েছে $2.8 বিলিয়ন মার্কিন ডলার। যদিও যুক্তরাষ্ট্র জাতিসংঘে আশ্বস্ত করেছে যে শীঘ্রই $680 মিলিয়ন পরিশোধ করা হবে, তবে দীর্ঘমেয়াদী অর্থায়ন সংকট এখনও কাটেনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসন কঠোরভাবে শাসন করাতে যুক্তরাষ্ট্রে বিভিন্নভাবে সমস্যায় পড়েছে যারা শান্তিরক্ষী মিশনে রয়েছে সেসব কর্মকর্তা কর্মচারীরা। তারাও ভবিষ্যতে যুক্তরাষ্ট্র থেকে অর্থায়ন কমানোর কারণে এই ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে। সাইবার হামলার শঙ্কায় বিমানবন্দরে সতর্কতা জারি। লন্ডনের হিথ্রো, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দরে সাইবার হামলার পর এবার বাংলাদেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে সাইবার সুরক্ষার নড়েচড়ে বসেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বেবিচকের অংশ হিসেবে গত সপ্তাহে সতর্কতা জারি করেছে বেবিচক। সংস্থাটির ওয়েবসাইটে হামলার পরিপ্রেক্ষিতে বিমানবন্দরগুলোকে দেওয়া হয়েছে 10টি বিশেষ নির্দেশনা। সম্প্রতি বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে বেবিচকের বোর্ড সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বেবিচকের সদস্য এয়ার কমোডর আব্দুল সাইদ মাহবুব খান পরিকল্পনা ও পরিচালনা স্বাক্ষরিত চিঠিতে বিমানবন্দরগুলোকে 10টি নির্দেশনা দেওয়া হয়েছে। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, বিভিন্ন প্ল্যাটফর্মে পাসওয়ার্ড পুনরায় ব্যবহার থেকে বিরত থাকা এবং পাসওয়ার্ড নিয়মিত পরিবর্তন করা, অপরিচিত বা সন্দেহজনক ইমেল বা লিঙ্কে ক্লিক করা যাবে না। এছাড়া ইউরোপের বিভিন্ন দেশে যথাক্রমে এর আগে সাইবার হামলা হয়েছে এবং এই হামলার কারণে সেখানে দেখা গেছে সেই রাষ্ট্রগুলোতে তাদের বিমান পরিষেবা বন্ধ করে দিতে বাধ্য হয়ে যায়। এজন্য বাংলাদেশে এখন নতুন করে এই হামলার আশঙ্কা তৈরি হচ্ছে। এ কারণে বেবিচকের পক্ষ থেকে 10টি নির্দেশনা জারি করা হয়েছে যাতে করে কোনো সমস্যায় পড়তে না হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও আগের থেকে অনেক বেশি সতর্ক অবস্থানে রয়েছে যাতে করে বাংলাদেশের উপরে যেন এই ধরনের কোনো সমস্যা ভর না করে। সেভাবেই বিমানবন্দরকে আরও নিরাপত্তায় রাখতে হবে সেই প্রত্যাশা অনুযায়ী কাজ করছে, যেন বিষয়গুলো খুব ভালো আকারে সামনের দিকে এগিয়ে যায়, যেন বাংলাদেশের বিমান চলাচলে কোনো ধরনের সমস্যা না হয় এবং হ্যাকিং থেকে সবকিছু যেন নির্দিষ্টভাবে সবকিছু সুরক্ষা করা যায়। সেজন্য বেবিচকের পক্ষ থেকে এই নির্দেশনাগুলো জারি করা হয়েছে যাতে করে বাংলাদেশের বিমান পরিবহন সংস্থাগুলো তাদের কর্মচারীদেরকে এই আওতায় নিয়ে আসতে পারেন, যাতে করে সবাই যার যার জায়গা থেকে সতর্ক হয়ে যায়, যেন বিমানে কোনো হ্যাকার গ্রুপ হামলা করতে না পারে। এজন্য আরও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে এবং সবাইকে চোখ কান খোলা রেখে কাজ করতে হবে যাতে করে বাংলাদেশের অবস্থাও খারাপ না হয়। শেখ হাসিনার সঙ্গে 5 উপদেষ্টা হাত মিলিয়েছে বললেন রাশেদ খান। শেখ হাসিনার সঙ্গে 5 জন উপদেষ্টা হাত মিলিয়েছে এবং তারা শেখ হাসিনার সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেছেন, আমরা বাংলাদেশটাকে সাজাতে চেয়েছিলাম, কিন্তু দেখা যাচ্ছে এসব দুষ্কৃতকারীদের কারণে আমরা বাংলাদেশটাকে আসলে তার মর্যাদার জায়গায় নিতে পারছি না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আমাদেরকে যেভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন, আমরা আসলে সেভাবে দেশটাকে ভবিষ্যতের বাংলাদেশের দিকে দেশটাকে নিতে পারছি না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই, তিনি আছেন বলে উপদেষ্টা পরিষদ থেকে এখনো সেভাবে কোনো কিছু করতে পারেনি। তাছাড়া তারা যেভাবে হাসিনার সঙ্গে হাত মিলিয়েছে, আমাদের দৃঢ় বিশ্বাস তারা দেশটাকে আবারও অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ঠেলে দেবে। সুতরাং তাদের কোনো হীনমন্য চক্র যেন কখনোই সার্থক না হয়, এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জানাই। যেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিষয়গুলো শক্ত হাতে হ্যান্ডেল করে, যাতে কেউ এই নির্বাচন কমিশন কিংবা যারা উপদেষ্টা পরিষদে রয়েছে তারা কখনোই যেন আর এই ধরনের কোনো অপকর্ম করতে না পারে, তাদের ব্যাপারে সরকার যেন শক্ত অবস্থান নেয় বলে মন্তব্য করেছেন রাশেদ খান। তিনি আরও বলেছেন, আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, নতুন বাংলাদেশ গড়তে গিয়ে আমরা অনেক বাধার সম্মুখীন হচ্ছি।
এগোচ্ছি। এই বাধাগুলো আমাদেরকে অবশ্যই কাটিয়ে ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। আর যেসব উপদেষ্টারা আমাদের বিপ্লবকে ব্যর্থ করতে চাচ্ছে, সেসব উপদেষ্টাদেরকে আমরা কখনোই ছাড় দেব না। শাপলা না দিলে বাদ দিতে হবে ধানের শীষ, বললেন নাসিরুদ্দিন পাটোয়ারী। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছেন, আমাদেরকে অবশ্যই শাপলা প্রতীক দিতে হবে। শাপলা যদি আমাদের জাতীয় প্রতীক বলে এবং বিভিন্ন কারণে আমাদের প্রতীককে বাদ দিতে হয়, তাহলে ধানের শীষের যে প্রতীক রয়েছে এটিও বাদ দিতে হবে। কারণ বাংলাদেশের লৌঘর মধ্যে ধানের শীষের প্রতীক রয়েছে। সুতরাং শাপলা যেমন রয়েছে, ধানের শীষও রয়েছে। এই প্রতীকগুলো অবশ্যই পরিবর্তন করতে হবে, তা না হলে ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণ অনেক দুরূহ ব্যাপার হয়ে পড়বে বলে মনে করেন তিনি আরো বলেছেন, আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি। তাই সরকারকে বলবো, নতুন বাংলাদেশ গড়ার জন্য সরকার যেন আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে। তা না করে সরকার যদি এই ফ্যাসিবাদী সরকারের পক্ষ নেয়, তাহলে আমাদের বিপ্লবকে তারা ব্যর্থ করে দেবে। এই চক্রান্ত আমরা কখনোই মেনে নেব না বলে জানান নাসিরুদ্দিন পাটোয়ারী। নাসিরুদ্দিন পাটোয়ারী আরো বলেছেন, আমরা নতুন নির্বাচন চাই। সেই নির্বাচনের মাধ্যমে দেশটাকে সুষ্ঠু ও সুন্দর করার জন্য আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। যারা মনে করছে এই বিপ্লবটি এমনি এমনি হয়েছে, তাদেরকে বলতে চাই, 17 বছর আপনারা আন্দোলন করে শেখ হাসিনার কিছুই করতে পারেন নাই। সুতরাং এখন যারা মনে করছেন এমনি এমনি এই বিপ্লব হয়ে গেছে, তাদেরকে বলবো, আপনারা 17 বছর কি করেছেন? এখন শিক্ষার্থীরা যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন করেছে, এই বাংলাদেশটাকে মূলত আমরা কাছ থেকে এখন দেখতে চাই, দেশটাকে আগের চেয়ে ভালোভাবে সাজাতে চাই বলে জানান তিনি।